আজকে ক্লাস 10-এর চলতরিৎ চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করব। এই কোশ্চেনগুলো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে এসেছিল বা কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার রিলেটেড কিছু কোশ্চেন্স, তাই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এইগুলোর মধ্যে তোমরা কিছু না কিছু ফাইনাল এক্সাম বলো বা টেস্ট এক্সাম বলো সেখানে কমন পাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, কুলম্বের সূত্র বিবৃত করো এবং গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। কুলম্বের সূত্র বিবৃত করো এবং গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। তো কুলম্বের সূত্র বিবৃতি তোমরা সবাই বইতে পড়েছো, তোমরা যে বইই পড়ো না কেন সেখানে আশা করি এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা অবশ্যই পড়েছো। বলছে কি, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে যদি দুটো আধান Q1 এবং Q2 আর দূরত্বে অবস্থান করে, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল হবে সেটা হবে Q1 Q2-র গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে গাণিতিক রূপ যখন প্রতিষ্ঠা আমাকে করতেই হবে, আমি সেখানে বুঝিয়ে দিই। তাহলে গাণিতিক রূপ প্রতিষ্ঠা করতে গেলে এইটা গাণিতিক রূপ, ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে গাণিতিক রূপ। গাণিতিক রূপ এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। দেখো, গাণিতিক রূপ প্রতিষ্ঠা করতে গেলে প্রথমে এই ছবিটা দেবে, ঠিক আছে। দুটো আধান Q1 এবং Q2, আর তাদের মধ্যেকার যে দূরত্ব সেটা R। তাহলে Q1 এবং Q2 আধান দ্বয় R দূরত্বে অবস্থিত। এখন আধান দুটির মধ্যেকার আকর্ষণ বা বিকর্ষণ বল যদি F হয়, তাহলে সংজ্ঞা অনুযায়ী মানে কুলম্বের সূত্র অনুযায়ী F ভ্যারিজ আজ Q1 Q2 এবং F ভ্যারিজ আজ 1/r²। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে F ভ্যারিজ আজ Q1 Q2/r²। এবার আমরা সবাই জানি, আমরা যখন এই প্রপোর্শনাল থেকে যখন ইকুয়াল নেব তখন একটা ধ্রুবক নিতে হবে। তাহলে F ইকুয়াল টু K Q1 Q2/r², যেখানে K একটি ভেদ ধ্রুবক। এক্ষেত্রে K কি? K হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই K এর একটা মান আছে। এসআই পদ্ধতিতে K সমান 1/4πε। এপসাইলেন হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। যখন এটা বায়ু মাধ্যম হবে তখন এটা হয়ে যাবে এপসাইলেন নট। মানে এই এপসাইলেনের ভ্যালুটা ডিপেন্ড করছে আমি কোন মাধ্যমে আছি সেই মাধ্যমে, আমি বায়ু মাধ্যমে আছি না জল মাধ্যমে আছি না অন্য কোনো মাধ্যমে আছি সেই মাধ্যমের ওপরে। ওকে, এসআই পদ্ধতি অনুসারে F ইকুয়াল টু 1/4πε Q1 Q2/r²। আমি যদি K এর মান বসিয়ে দিই, তাহলে যে কুলম্বের সূত্র সেটা দাঁড়িয়ে যাবে F ইকুয়াল টু 1/4πε Q1 Q2/r²। ওকে, দেখো, আর সিজিএস পদ্ধতি অনুসারে বায়ু মাধ্যমে যদি থাকো তাহলে K ইকুয়াল টু 1 হয়ে যাবে। মানে বায়ু মাধ্যমে সিজিএস পদ্ধতিতে F ইকুয়াল টু হয়ে যাবে Q1 Q2/r²। এটা কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। ওকে, তো কুলম্বের সূত্রে যদি এই কোশ্চেনটা দেয় যে কুলম্বের সূত্র বিবৃত করো এবং গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো, তাহলে বিবৃতি কতটুকু বললাম? বিবৃতি হচ্ছে এখান থেকে শুরু করে এতটা, আর নেক্সট এতটা হচ্ছে গাণিতিক রূপ। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই এবার। ওহমের সূত্র বিবৃত করো। ওহমের সূত্র বিবৃত করো এবং এর থেকে রোধের সংজ্ঞা দাও। দেখো, এই উপরের কোশ্চেনের পার্টটা এটা অন্য একটা কোশ্চেনের, আমি বিভিন্ন বই থেকে এই অ্যান্সারগুলোকে নিয়েছি, ঠিক আছে। তো এগুলো একটুখানি অ্যাভয়েড করো, এগুলো ওপরের যে কোশ্চেনগুলো ছিল সেইগুলো, ঠিক আছে। চলো, যে বই থেকে যেটা সহজ মনে হয়েছে আমি কিন্তু সেখান থেকেই সেটা নিয়েছি, ঠিক আছে। কারণ দেখো, একদম সবগুলো লিখে লিখে করতে গেলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। তাই ভিডিওটা আমি তাড়াতাড়ি আপলোড করতে পারবো না, যার জন্য কিন্তু আমি টোটালটা আমি আগে ফটোগুলো যে বই থেকে ইজি আছে সে বই থেকে নিয়ে কাট করে বসিয়ে তারপরে তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তোমরা যদি এই ভিডিওতে রেসপন্স দেখাও ঠিকঠাক, তাহলে আমি কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলো এরকম ভিডিও নিয়ে আসবো। কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা, আর যেগুলো বুঝতে পারবে না সেগুলো বলবে, আমি পরের ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে দেবো। চলো, ওহমের সূত্র বিবৃত করো এবং এর থেকে রোধের সংজ্ঞা দাও। আগে সূত্রের বিবৃতিটা দেখি। তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। এটা হচ্ছে ওহমের সূত্রের বিবৃতি। তারপরে কি? রোধের সংজ্ঞা দিতে হবে, আর রোধের সংজ্ঞা দিতে গেলেই আমাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। মানে এটা ইনডাইরেক্টলি বলে দিয়েছে যে এটাকে ব্যাখ্যা করে তবেই রোধের সংজ্ঞা দাও। তাহলে দেখো, এটা একটা আমি সার্কিট নিয়েছি, এটা রোধ, দেখতেই পাচ্ছ। তাহলে একটা কারেন্টের তার, ঠিক আছে, মাঝে একটা রোধ নিয়েছি। এই রোধটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, লাইট, ফ্যান, যা খুশি হতে পারে। তো এই দিকে কারেন্ট যাচ্ছে, মানে যে কোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স এখানে আছে, ঠিক আছে। হিটার হতে পারে, হ্যাঁ,
তো এখানে রোধ আছে জেনারেলি, ঠিক আছে। তো যখন এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে দিয়ে কারেন্ট যায়, এটা এ প্রান্ত আর এটা বি প্রান্ত, ওকে, নো প্রবলেম। বলছে কি যে এ বি পরিবাহীর দুই প্রান্তের বিভব যথাক্রমে ভিএ এবং ভিবি, এর বিভব হচ্ছে গিয়ে ভিএ আর এর বিভব হচ্ছে গিয়ে ভিবি। তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য কত? ভিএ মাইনাস ভিবি, ঠিক। এই ভিএ মাইনাস ভিবিটাকে আমি ভি ধরে নিলাম। দেখো মনে রাখবে, কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব যাবে, ঠিক আছে। যারা আমার কাছে অফলাইন ব্যাচে পড়ো তাদেরকে আমি বারবার একটা কথা বলেছিলাম, জল যেমন হায়ার হাইট থেকে লোয়ার হাইটে যায়, ঠিক আছে, বেশি উচ্চতা থেকে কম উচ্চতায় যায়, তেমনি কারেন্টও কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। তাহলে অবভিয়াসলি ভিএটা উচ্চ বিভব আর ভিবিটা নিম্ন বিভব, তাহলে বিভব পার্থক্য কত? ভিএ মাইনাস ভিবি, এটাকে আমি ভি ধরে নিলাম। তাহলে ওহমের সূত্র অনুযায়ী ওহম কি বলছে যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে প্রবাহ মাত্রা কি? আই, বিভব প্রভেদ কি? ভিএ মাইনাস ভিবি। তাহলে ভিএ মাইনাস ভিবি ভ্যারিজ অ্যাজ আই, ঠিক। তার মানে যদি বিভব প্রভেদ বাড়ে তাহলে আই বাড়বে, আর যদি বিভব প্রভেদ কমে তাহলে আই কমবে। তাহলে ভি ভ্যারিজ অ্যাজ আই, কারণ আমি আগেই বলেছি যে এইটাকে আমরা ভি ধরে নিয়েছি। তাহলে ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই। এইটা থেকে তুমি আরটাকে এই দিকে রেখে দিলে তাহলে ভি বাই আই তো হচ্ছে, ঠিক আছে। আর ইকুয়াল টু ভি বাই আই, ওকে, আর ইকুয়াল টু ভি বাই আই তাহলে কিন্তু দাঁড়িয়ে গেল। দেখো ক্লিয়ার কিনা? বেশ, এবার এখান থেকে বলেছে রোধের সংজ্ঞা দিতে। তাহলে রোধের সংজ্ঞা আমরা কি বলবো? যে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলে। দেখো তাই তো হচ্ছে। আমরা এখানে কি দেখলাম? আর ইকুয়াল টু ভি বাই আই। তার মানে কি? ভি হচ্ছে দুই প্রান্তের বিভব প্রভেদ এবং আই হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার যে অনুপাত সেটাই হচ্ছে রোধ। এটাই তো এখানে লেখা আছে, তাই না? যে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকেই বলা হয় পরিবাহীর রোধ। অবস্থা অপরিবর্তিত, অপরিবর্তিত, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই কথাটা উল্লেখ করতেই হবে, তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রাখলে। কারণ তাপমাত্রা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে রোধ পরিবর্তন হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে ভি বাই আই মানেই হচ্ছে রোধ বা আর। আচ্ছা, পরের প্রশ্নে যাই। বিভব প্রভেদ এবং তড়িৎচালক বলের দুটি পার্থক্য লেখো। দেখো, বিভব প্রভেদ হচ্ছে সেটা যেটা বহির্বর্তনী রোধের দুই প্রান্তে পাবো, ঠিক আছে। এটা একটা রোধ আর, এইটা এ প্রান্ত, এইটা বি প্রান্ত। তাহলে এর দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য সেটাই তো বিভব প্রভেদ, মানে ভিএ মাইনাস ভিবি, ঠিক আছে। এটা বহির্বর্তনী রোধের দুই প্রান্তে পাই আমরা, ঠিক। এবার ওপেন সার্কিটে মনে করো এটা একটা ব্যাটারি, ঠিক আছে, এর সঙ্গে কোনো বর্তনী যুক্ত করা নেই। তাহলে এর দুই প্রান্তে আমি যদি একটা ভোল্ট মিটার লাগিয়ে দিই তাহলে এর দুই প্রান্তে যে বিভব প্রভেদ পাবো, ঠিক আছে, এর পজিটিভ নেগেটিভের মধ্যে যে বিভব প্রভেদ পাবো সেটাই তড়িৎচালক বল। তাহলে রোধের দুই প্রান্তে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিভব প্রভেদ, আর মুক্ত বর্তনীতে কোষের দুই তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য পাচ্ছি তাকে বলা হবে তড়িৎচালক বল, ঠিক। তাহলে দেখা যাক এবার, দেখো এ বলছে বদ্ধ বর্তনীতে কোষের দুই তড়িৎদ্বারের মধ্যে বিভব প্রভেদের পার্থক্যকে বলা হয়, বিভবের পার্থক্যকে বলা হয় বিভব প্রভেদ। এটা বদ্ধ বর্তনীতে। বদ্ধ বর্তনী মানে কি? যখন সার্কিট কানেক্ট থাকবে, মনে করো এইটা একটা রোধ, এর সঙ্গে একবারে তুমি ব্যাটারি যুক্ত করে দিয়েছো, এই, ঠিক আছে, এইটা রোধ, এইটা ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারির তড়িৎচালক বল ই। তো এখন তুমি এই দুই প্রান্তের মধ্যে যেটা মাপছো ভোল্টমিটার দিয়ে সেটা হচ্ছে বিভব প্রভেদ। আর মুক্ত বর্তনীতে কোষের দুই তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্যকে তড়িৎচালক বল বলে। আর সার্কিট যখন তুমি কেটে দিও, যখন সার্কিট নেই, তখন তুমি পোটেনশিওমিটার দিয়ে যদি এর দুই প্রান্তের বিভব প্রভেদ মেজার করো তাহলে সেটা হবে তড়িৎচালক বল, ওকে। বিভব প্রভেদ তড়িৎচালক বল অপেক্ষা কম, তড়িৎচালক বল বিভব প্রভেদ অপেক্ষা বেশি, ঠিক আছে। আর আমরা একটা সম্পর্ক পড়েছিলাম যে বহির্বর্তনীতে বিভব প্রভেদ এবং তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক ই ইকুয়াল টু ভি প্লাস আইআর, এটা পড়েছিলাম না? এই আইআরটাকে কি বলেছিলাম? নষ্ট ভোল্ট। কোষের তড়িৎচালক বল আমরা যেটা নিই সেটা দু জায়গায় বিভব পতন ঘটে। একটা হচ্ছে কোষের ভেতরে আভ্যন্তরীণ রোধের কারণে যেটা আইআর, সেটাকে আমরা বলি নষ্ট ভোল্ট, ঠিক আছে। আর
বহির্বর্তনীতে যেটা আমরা রোধ ইউজ করি তার দুই প্রান্তে যে বিভব প্রভেদ পাই সেটা হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, আমি আরেকটুখানি এটা ডিটেলসে বলে দিই এই জায়গাটা। যাদের মনে হবে যে আমার কথা একটু স্লো লাগছে তারা ভিডিওটাকে ফাস্ট করে নেবে। এটা মনে করো একটা সার্কিট, এটা আর রোধ আর এখানে ব্যাটারি আছে, ঠিক আছে। তো এইটা ই, আর এর দুই প্রান্তে যেটা পাচ্ছ সেটা হচ্ছে কি ভি, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে কি ভি আর এইটা ই, আর এর ভেতরে একটা রেজিস্ট্যান্স থাকে ব্যাটারির ভেতরে, যেটাকে আমি এইখানেও নিতে পারি, এই যে, বোঝা গেল? সেটা হতে পারে যে আমরা তো যদি কোনো কেমিক্যাল সেল নিই তার যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তার জন্য হয়, ঠিক কি না? তাহলে এইটা হচ্ছে স্মল আর, এইটা ক্যাপিটাল ই আর এইটা ক্যাপিটাল আর। তাহলে এই যে স্মল ইটা, এইটা দু জায়গায় ব্যবহৃত হয়, একটা হচ্ছে আইআর আর একটা হচ্ছে ভি। তাহলে এই আইআরটা কি নষ্ট ভোল্ট আর এই ভিটা কি বহির্বর্তনীতে যে বিভব প্রভেদ হয় সেই বিভব প্রভেদটা হচ্ছে ভি। ওকে, তাহলে বলো তো ই বড় না ভি বড়? অবভিয়াসলি ই বড় আর ভি ছোট, সেই জন্যই কিন্তু এই সেকেন্ড পার্থক্যটা, যে বিভব প্রভেদ তড়িৎচালক বল অপেক্ষা কম, কিন্তু তড়িৎচালক বল বিভব প্রভেদ অপেক্ষা বেশি। আচ্ছা, পরের প্রশ্নে যাই। রোধের শ্রেণী সমবায়ে তুল্য রোধ নির্ণয় করো। রোধের শ্রেণী সমবায় তোমরা সবাই জানো যে তিনটে রোধ যদি পরপর যুক্ত থাকে তাহলে আমরা তাকে বলি শ্রেণী সমবায়। R1 R2 R3 তিনটে রোধ এখানে যুক্ত আছে। বেশ, তাহলে তিনটে রোধ যদি এখানে যুক্ত থাকে, এই যে R1 R2 R3 তিনটে রোধ আমি যুক্ত করে দিয়েছি, তাহলে এটা একটা শ্রেণী সমবায় গঠিত হয়ে গেছে। ঠিক আছে, এই যেখানে ভি দেওয়া আছে এখানে একটা ব্যাটারি আছে ধরতে পারো। ঠিক, এবার আমি তোমাকে একটু আগেই বললাম কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে। তাহলে এ পয়েন্টটা হচ্ছে উচ্চ বিভব, বি পয়েন্টটা তার থেকে নিম্ন, সি পয়েন্টটা তার থেকেও নিম্ন, ডি পয়েন্টটা তার থেকেও নিম্ন। তাহলে এই দিক থেকে এই দিকে কারেন্ট যাচ্ছে, বলো হ্যাঁ কি না? ঠিক আছে স্যার, তাহলে আগে আগে আমাকে এইটা বুঝতে হবে যে তুল্য রোধ বলতে কি। তুল্য রোধ মানে হচ্ছে, ধরে নাও আমি তিনটে রোধকে পরপর যুক্ত করেছি, একটা R1, একটা R2, একটা R3। এবার এইখানে একটা ব্যাটারি কানেক্ট করে দিয়েছি। বেশ, এবার এই দিকে কারেন্ট যাচ্ছে আই কারেন্ট। আমি তিনটে রোধকে তুলে দিয়ে একটা রোধ যুক্ত করে দিলাম, যাকে আমরা বলছি আর। দেখলাম ওই একই ব্যাটারি যদি কানেক্ট করি তাহলে এর মধ্যে দিয়ে ওই আই কারেন্টই যাচ্ছে, কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি বলে দেবো যে এই আর রোধটা হচ্ছে R1 R2 R3-র তুল্য রোধ। তাহলে এখানেও আমাকে ওই তুল্য রোধের রাশিমালা নির্ণয় করতে হবে। তাহলে তুল্য রোধ ব্যাপারটা কি বোঝা গেল? যে আমি অনেকগুলো রোধকে, একের বেশি রোধকে তুলে দিয়ে যদি তার পরিবর্তে অন্য একটা রোধ যুক্ত করে দিই এবং একই বিভব প্রভেদ প্রয়োগে যদি একই কারেন্ট যায়, তাহলে সেই তিনটের তুল্য রোধ হবে ওই নতুন যুক্ত করা রোধটা। ওকে, তো চলো দেখা যাক তারপরে যে তুল্য রোধের রাশিমালাটা কীভাবে বের করব। তাহলে এখানে দেখো সলভ করাই আছে, আমি শুধু বলে দেবো একবার যে তাহলে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি, এই যে এইটা ভিএ এইটা ভিবি ইকুয়াল টু কি IR1, কারণ ওহম বলে গেছে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু IR। এই দেখো ভিবি মাইনাস ভিসি ইকুয়াল টু IR2, ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু IR3। একদম ওহমের সূত্র প্রয়োগ করে দিলাম, দিয়ে এই তিনটে সমীকরণকে যোগ করে দিলাম। দেখো ভিবি ভিবি কেটে যাবে, ভিসি ভিসি কেটে যাবে যোগ করে দিলে, তাহলে ভিএ মাইনাস ভিডি ইকুয়াল টু আই কমন নিয়ে R1 প্লাস R2 প্লাস R3। ঠিক, তাহলে বর্তমানে তুল্য রোধ যদি আমি আর ধরি, তাহলে এই R1 R2 R3-কে তুলে দিয়ে আমি একটা রোধ যুক্ত করেছি যার নাম দিয়েছি RS। তাহলে আগে যে কারেন্ট যেত এখনও তাই কারেন্ট যাবে, তাহলে ভিএ মাইনাস ভিডি ইকুয়াল টু হয়ে যাবে IRS। এবার এই সমীকরণ আর এই সমীকরণটাকে তো কম্পেয়ার করো, দেখো বাঁ দিকটা মিলে গেছে, ডান দিকটাও মিলে গেছে, কিন্তু আইটা মিলেছে আরটা মেলেনি। তাহলে আমি কি বলতে পারি? RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে শ্রেণী সমবায়ে তুল্য রোধ এর মান ব্যবহৃত রোধগুলি রোধের যোগফলের সমান। ওকে, আর একটা কোশ্চেন এখান থেকে তুমি বলতে পারো, হ্যাঁ, যে শ্রেণী সমবায়ে যে তুল্য রোধ পাচ্ছি সেটা প্রত্যেকটা রোধের থেকে কিন্তু সমান, মানে বেশি, ঠিক আছে, প্রত্যেকটা রোধের থেকে বেশি। এই যে R1-এর থেকেও বেশি, R2-এর থেকেও RS বেশি, R3 থেকেও কিন্তু RS বেশি, কারণ দেখতেই পাচ্ছ RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। ওকে, পরের প্রশ্নে যাই। এই যে একটা কোশ্চেন দেওয়াই আছে তুল্য রোধ কী, তো এখান থেকে সংজ্ঞাটা পড়ে নেবে, আমি যেটা বলে দিলাম ওইটাই আছে। তড়িৎ বর্তনীর দুটি বিন্দুর মধ্যে সংযুক্ত একাধিক রোধের পরিবর্তে অন্য একটি রোধ ব্যবহার করে রোধটির দুই প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি একই তড়িৎ প্রবাহ পাওয়া যায় তবে ওই রোধকে উক্ত সমবায়ের তুল্য রোধ বলে। ঠিক আছে, বেশ, তারপরে দেখো কোশ্চেন আছে রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ নির্ণয় করো। চলো নির্ণয় করি। দেখো সমান্তরাল সমবায়টাকে আগে দেখে নাও। শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় কিন্তু এক জিনিস নয়।
শ্রেণী সমবায়ে দেখো একটার পর একটা রোধ যুক্ত ছিল, এখানে কিন্তু তা নয়, এখানে তিনটে রোধেরই এ প্রান্তটা একই, আবার বি প্রান্তটাও কিন্তু একই, দেখতেই পাচ্ছ। তার মানে এই তিনটে রোধের এক প্রান্তের বিভব যা হবে তিনটে রোধের জন্য একই হবে, আবার এই প্রান্তের বিভব যা হবে তিনটে রোধের জন্য একই হবে। বেশ, এবার আমরা প্রমাণে যাই। দেখো এখানে স্টেটমেন্টটা লেখা আছে যে তুমি কী কী ধরেছো কী না, এই জিনিসটা একবার ভালো করে পড়ে নেবে। ধরা যাক কোনো তড়িৎ বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে R1 R2 ও R3 রোধ সম্পন্ন তিনটি রোধকে সমান্তরালে যুক্ত করা হয়েছে। এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভি হলে বর্তনীর বিভিন্ন শাখায় অর্থাৎ R1 R2 R3 রোধ সম্পন্ন রোধগুলির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হয়। দেখো এবার আমি ওহমের সূত্রতে ফিরে চলে যাই। ওহম কি বলছে যে VA মাইনাস VB ইকুয়াল টু IR। আমি যদি VA মাইনাস VBটাকেই ভি ধরে নিই তাহলে কি বলতে পারি যে ভি ইকুয়াল টু IR1 প্রথম রোধের জন্য, তাহলে I1 ইকুয়াল টু I1 R1, তাহলে I1 ইকুয়াল টু কী হবে ভি বাই R1। এবার তোমরা বলবে স্যার আপনি তো আগেরটাতে I1 R2 I1 I2 I3 এইগুলো তো স্যার নেননি। হ্যাঁ আগেরটাতে নিইনি, কেন বলো তো, কারণ ওখানে একটাই সার্কিট ছিল, এই রকমভাবে সার্কিটটা যুক্ত ছিল, কিন্তু এখানে কি তা আছে? এখানে তা নেই। দেখো R1 R2 R3 তিনটে রাস্তা হয়ে গেছে, তাহলে কারেন্টটাও তো তিনটে রাস্তায় ভাঙবে, এইদিকে I1 একদিকে I2 একদিকে I3 যাবে। তাহলে I1 ইজ ইকুয়ালস টু কী লিখবো ভি বাই R1, I2 ইকুয়াল টু কী লিখবো ভি বাই R2, আর I3 ইকুয়াল টু লিখবো ভি বাই R3। দেখো লেখা আছে। এবার আমি যদি তিনটে কারেন্টকে যোগ করে দিই তাহলেই তো আমি পেয়ে যাবো I, মানে মূল প্রবাহ। দেখো যোগ করে দিয়েছি, দেখো দিয়ে ভি কমন নিয়ে কি দাঁড়িয়েছে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এই যে আমি I1 I2 আর I3কে যোগ করে দিলাম টোটাল, দিয়ে কী পেলাম I ইকুয়াল টু পেয়ে গেলাম এইটা ভি কমন নিয়ে। এইবার যদি আমি এই তিনটেকে তুলে দিই, এই তিনটেকে যদি আমি তুলে দিই দিয়ে একটা রোধ যুক্ত করি যেটা নিচে সার্কিটে দেখানো আছে, এইটা আমি নাম দিলাম RP, তাহলে কি বলতে পারি যে ভি ইকুয়াল টু IRP। দেখো দেওয়া আছে, তাহলে I ইকুয়াল টু ভি বাই RP। ঠিক একদম কারেক্ট। এবার তুমি 1 নাম্বার ইকুয়েশনকে দেখো বা 2 নাম্বার ইকুয়েশনকে দেখো, দেখো বাম পক্ষ মিলে গেছে, ডান পক্ষের ভিও মিলে গেছে, তাহলে 1 বাই RP ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। অর্থাৎ সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মানের অনন্যক ব্যবহৃত রোধগুলি রোধের অনন্যকের যোগফলের সমান। তার মানে যে রোধগুলি তুমি বর্তনীতে যুক্ত করেছো সেই রোধের অনন্যকগুলির যোগফলই হচ্ছে সমান্তরালে তুল্য রোধের সমান। আচ্ছা, তারপরে তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। জুলের সূত্র দেখো, একটা রোধ আছে তার মধ্যে দিয়ে I কারেন্ট যাচ্ছে, যদি টি সময় ধরে তার মধ্যে দিয়ে I কারেন্ট যায় তাহলে এখানে হিট উৎপন্ন হবে, বুঝলে, তাপ উৎপন্ন হবে। তো সেটাই বলেছে যে জুলের সূত্রগুলি লেখো। প্রথম সূত্র, পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয়। তার মানে যদি আর এবং টি স্থির থাকে, যদি রোধ এবং সময় স্থির থাকে তাহলে এইচ ভ্যারিজাজ I স্কোয়ার হবে। তার মানে I কারেন্ট যত বাড়বে তার স্কোয়ার অনুপাতে তাপও বাড়বে, মানে উৎপন্ন তাপও বেশি হবে। দ্বিতীয় সূত্র, যদি I এবং টি অপরিবর্তিত থাকে তাহলে এইচ ভ্যারিজাজ আর হবে। তার মানে পরিবাহিত উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক হবে, মানে রোধ যত বাড়বে তাপ তত বাড়বে। আর তৃতীয় সূত্র, পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং পরিবাহীর রোধ অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। যদি I এবং R স্থির থাকে তাহলে এইচ ভ্যারিজাজ টি হবে, মানে যত বেশি সময় ধরে আমরা তড়িৎ পরিবহন করাবো তত বেশি তাপ উৎপন্ন হবে, এইচ ভ্যারিজাজ। এবার আমি যদি সবগুলোকে যোগ করে দিই যৌগিক ভেদের সূত্রানুসারে এইচ ভ্যারিজাজ I স্কোয়ার আর টি, যখন I আর টি উভয়েই পরিবর্তনশীল। দেখো একদম ইজি, তুমি শুধু মনে রাখবে এই ফর্মুলাটা, একবার আর এবং টিকে স্থির করবে তাহলে এইচ ভ্যারিজাজ I স্কোয়ার, একবার I এবং টিকে স্থির করবে এইচ ভ্যারিজাজ আর, আর একবার I এবং আরকে স্থির করবে এইচ ভ্যারিজাজ টি। বলো ক্লিয়ার? চলো তারপরে, কোনো পরিবাহীর রোধ কি কি বিষয়ের ওপর নির্ভর করে এবং কিভাবে নির্ভর করে। মনে করো কোনো একটা পরিবাহী আছে, এইটা কোনো একটা পরিবাহী, সিলিন্ড্রিক্যাল কোনো একটা পরিবাহী নিলাম, ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের মতো দেখতে, এটা বুঝতেই পারছো, এর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে L, আর ক্ষেত্রফলকে আমি নিলাম A। ক্ষেত্রফলটা দেখতে বৃত্তের মতো, তাহলে পাই আর স্কোয়ারও আমরা লিখতে পারি কোনো কোনো সময়, যাকে যা বটে এটা আমি জাস্ট বোঝানোর জন্য ছবিটা আঁকলাম। এবার মেন উত্তরে যাওয়া যাক। বলছে দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে, মনে রাখবে, ঠিক আছে। তাহলে আর ভ্যারিজাজ L, পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে। যখন A ধ্রুবক, মানে যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুবক থাকবে তখন এটা ঘটবে, ঠিক আছে। আর 2 নাম্বার, আর ভ্যারিজাজ 1/A,
যখন এল ধ্রুবক আর যখন দৈর্ঘ্য ধ্রুবক থাকবে তখন আর ভ্যারিজাজ 1/a। তার মানে কি, মানে ক্ষেত্রফল যত বাড়বে রোধ তত কমবে। তাহলে দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে, আর ক্ষেত্রফল যত বাড়বে রোধ তত কমবে। তাহলে যৌগিক ভেদের সূত্র কাজে লাগিয়ে দাও, তাহলে আর ভ্যারিজাজ L/a, এইটা এল এটা 1/a গুণ হয়ে যাবে, তাই না? আর ভেদের যোগের সময় কি হয়, গুণ হয়, তাহলে তাই তো হয়ে গেছে, দেখো আর ভ্যারিজাজ L/a। তাহলে এবার তোমরা জানো যে এইটা থেকে যখন আমরা ইকুয়াল দেবো একটা ধ্রুবক আনতে হবে, সেই ধ্রুবকটাকে আমরা নিলাম রো, এটাকে বলা হয় রো। তাহলে আর ইকুয়াল টু রো L/a। এই রোটা কি, সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলা হয় পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। কি বলা হয়, পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। তাহলে আর ইকুয়াল টু যদি রো L/a হয়, তাহলে রো ইকুয়াল টু কী হবে বলো তো, RA/L। তাহলে দেখো রো ইকুয়াল টু RA/L। তাহলে কী কী বিষয়ের ওপর কীভাবে নির্ভর করে আমি এইটুকুর মধ্যে কিন্তু বিবৃতি করে দিলাম। এইবার বলছে এর থেকে পরিবাহী রোধাঙ্কের সংজ্ঞা দাও। রোধাঙ্কের সংজ্ঞাটা এবার কী করে দেবো দেখো, এই যে যখন তুমি রোধাঙ্কের সংজ্ঞা দেবে না, তখন এইখান থেকে শুরু করবে, রো ইকুয়াল টু RA/L, এইখান থেকে শুরু করবে। দেখো এই সমীকরণে তুমি যদি L ইকুয়াল টু 1 বসাও, A ইকুয়াল টু 1 বসাও, দেখো দেওয়া আছে L ইকুয়াল টু 1, A ইকুয়াল টু 1, তাহলে রো ইকুয়াল টু হয়ে যাবে R। তার মানে কি বলো তো, যদি দৈর্ঘ্য এক হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এক হয়, তাহলে ওই পরিবাহীর রোধ যা হবে সেটাই হচ্ছে রোধাঙ্ক। ব্যাস, দিয়ে সংজ্ঞাটা দিয়ে দেবে। সংজ্ঞাটাতে কী বলা আছে না, নির্দিষ্ট উষ্ণতায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলে। চলো চলে যাই নেক্সট কোয়েশ্চেন। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত, আবেশ হবে এটা, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলো বিবৃত করো। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফ্যারাডের দুটো সূত্র আছে। প্রথম সূত্র, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলিতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। তার মানে মনে করো এইটা একটা বদ্ধ কুণ্ডলী, বুঝলে, এইটা একটা ম্যাগনেট, এটা নর্থ পোল, এইটা সাউথ পোল। যদি এই ম্যাগনেটটাকে তুমি এই দিকে এগিয়ে নিয়ে আসো, তাহলে দেখবে যে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। হ্যাঁ, এবার কোন দিকে কারেন্ট ফ্লো করবে না করবে সেটা আমরা পরের কথা, সেটা পরে বুঝবো লেঞ্জের সূত্র অনুসারে। কিন্তু এক অদ্ভুত ঘটনা দেখা যায়, যখনই তুমি ম্যাগনেটটাকে এই দিকে সরিয়ে নিয়ে আসবে, তখনই চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে, ঠিক আছে। এর মধ্যে দিয়ে তো চৌম্বক বলরেখা পাস করবে, কারণ আমরা জানি যে নর্থ পোল থেকে সাউথ পোলে চৌম্বক বলরেখা যায়, তাই না? তাহলে এর মধ্যে দিয়ে তো চৌম্বক বলরেখা পাস করবে, ঠিক আছে। যদিও আমার এখানে আঁকা হচ্ছে না, কারণ চৌম্বক বলরেখা কিন্তু একটা আর একটাকে কোনো দিনই ছেদ করবে না, ঠিক আছে, এটা তোমরা পড়েছিলে। তাহলে এর মধ্যে দিয়ে তো চৌম্বক বলরেখা পাস করবে, আর চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলেই আবিষ্ট তড়িৎ প্রবাহ আসবে। ওকে, তাহলে দেখো এখানে যেটা বলেছে যে ফ্যারাডের প্রথম সূত্রতে কিন্তু সেটাই বলা হয়েছে যে কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলিতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই পরিবর্তন যতক্ষণ চলতে থাকে ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বল বর্তমান থাকে। তার মানে যতক্ষণ তুমি এই ম্যাগনেটটাকে এই দিকে নিয়ে যাবে, ততক্ষণ এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। এটা প্রথম সূত্র, খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। দ্বিতীয় সূত্র, আচ্ছা দু একটা এখানে টাইপিং মিস্টেক আছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নেবো। হ্যাঁ, আমি এগুলোকে একটুখানি কারেকশন করে দিই। এইটা হবে আবিষ্ট, ঠিক আছে, এটা হবে আবিষ্ট, এটা হবে আবিষ্ট। আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক হয়, ঠিক আছে। মানে তুমি যত র্যাপিডলি এইটাকে সরিয়ে নিয়ে আসবে, দূরে নিয়ে যাবে, তত বেশি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, বুঝতে পেরেছো? তো দুটো সূত্রই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। পরের কোশ্চেন, ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক কেন? আমরা সবাই জানি কারেন্ট, আমরা দুটো কারেন্ট পড়েছি, একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আর একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, তাই তো? তাহলে ডাইরেক্ট কারেন্টের থেকে এসি কারেন্টের সুবিধা কী কী সেইটা আমাদেরকে পড়তে হবে। দেখো, এসি সরবরাহ ও বন্টনে শক্তিক্ষয় কম হয়, মানে এসি কারেন্ট অনেক দূরে পাঠাতে শক্তিক্ষয় কম হয় ডিসির থেকে। 2 নাম্বার, এসির উৎপাদন খরচা ডিসি অপেক্ষা কম। 3 নাম্বার, ট্রান্সফরমার বা অন্যান্য যন্ত্রের সাহায্যে ভোল্টেজকে প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়, এসি ভোল্টেজকে, ঠিক আছে, এসি ভোল্টেজকে বাড়ানো বা কমানো যায়, কিন্তু ডিসি ভোল্টেজকে প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায় না।
উচ্চ কম্পাঙ্কের এসি বহু দূরে সম্প্রচারিত করা যায়। এই সব কারণেই কিন্তু আমরা এসি কারেন্ট ব্যবহার করি। তাহলে এসি কারেন্টের অনেক সুবিধা আছে, নইলে আমরা দুম করে ডিসি থেকে এসি কেন নিয়ে আসতে গেলাম, তাই না? তারপরে দেখো, তো তারপরে হচ্ছে সিএফএল এবং এলইডির মধ্যে পার্থক্য কী? সিএফএল এবং এলইডির মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে যাবে। সিএফএল বেশি তড়িৎ শক্তি ব্যয় করে, এলইডি তুলনামূলক কম তড়িৎ শক্তি ব্যয় করে। সিএফএলের গড় আয়ু 10,000 ঘন্টা, এলইডির গড় আয়ু 50,000 ঘন্টা। সিএফএলের দাম কম, এলইডির দাম বেশি। সিএফএল কিন্তু সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে না, কিন্তু এলইডি সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। ঠিক আছে, তো পার্থক্য কয়েকটা পড়ে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওটাতে হয়তো সব কোয়েশ্চেন কভার করতে পারবো না, আমি পার্ট 1 পার্ট 2 করে কিন্তু ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করবে। তারপরে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি বিবৃত করো বা লেখো। বলছে বাম হস্তের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী, ঠিক আছে, বৃদ্ধাঙ্গুষ্ঠী পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে যদি বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি আমরা 90 ডিগ্রি কোণে রাখি, তাহলে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, যদি মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠী চৌম্বক বলের দিক নির্দেশ করবে, অর্থাৎ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। তার মানে আমরা জানি যে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে, একটা চৌম্বক ক্ষেত্রে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এখানে যদি আমি একটা পরিবাহীকে রাখি, পরিবাহী তারকে, তাহলে এ কিন্তু একটা বল অনুভব করবে, তাই না? একে ছিটকে ফেলে দেবে অন্য কোনো দিকে। তো সেই বলটাই মানে কোন দিকে ছিটকে ফেলে দেবে সেটাই আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী জানতে পারি। পরের প্রশ্ন, কোনো তড়িৎকোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কী বোঝো? 1 কুলম্ব তড়িৎ আধানকে ওই তড়িৎকোষ যুক্ত কোনো সুসংহত বর্তনীতে 1 পাক ঘুরিয়ে আনতে 1.5 জুল কার্য করতে হয়। ঠিক আছে, তাহলে যদি বলে যে কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কী বোঝো, তাহলে এইটা লিখতে হবে। যদি তোমাকে 1.5 ভোল্ট না বলে 10 ভোল্ট বলে দেয়, এই কথাটাই লিখবে, এখানে শুধু 10 জুল কার্য করতে হয় লিখে দেবে। ঠিক আছে, একদম ইজি। তো আজকের ভিডিওটা এতটাই, নেক্সট পার্ট আসছে আবার খুব তাড়াতাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে।